যারা এই সকল হত্যাকাণ্ডের অংশীদার এই সমস্ত ব্যক্তিদের অনেকেই এখন বীর দর্পে প্রমোশন হইতেছে, আমরা লক্ষ্য করছি। আজকে ওসমান হাদি প্রশ্ন করতে গিয়ে এই তরুণরা আজকে বলছে আমরা জীবন দিতে জানি, তবুও আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সংবিধানে সন্নিবেশিত করার ওয়াদা দিয়েই এই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। অবিলম্বে হাদির উপরে হামলাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গণতন্ত্রের পরিবর্তে কায়েম হয়েছে বাকশাল, সাম্যের পরিবর্তে এসেছে বৈষম্য, মানবিক মর্যাদার পরিবর্তে এসেছে মানবিক অবক্ষয়। মানুষের যেখানে কোনো মূল্য ছিল না সেখানে রাষ্ট্রের প্রধান বলা হয়েছে সিরাজ শিকদার কোথায়, এইভাবে মানুষকে মূল্য দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা বিগত 15 বছরে যে জুলুম নির্যাতন আয়নাঘর ক্রস ফায়ারের মাধ্যমে বাংলাদেশকে একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। সংগ্রামী ভাইয়েরা, আজকের তরুণ সমাজ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকের তরুণরা জানতে চায় কোথায় মানবিক মর্যাদা। তরুণরা আজকে প্রশ্ন করতে শিখেছে। আজকে ওসমান হাদি প্রশ্ন করতে গিয়ে আজকে মৃত্যুর সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আছে। এই তরুণরা আজকে বলছে আমরা জীবন দিতে জানি, তবুও আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমাদের তরুণদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার সাম্য আসতে পারে একমাত্র ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে। আর সেই ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন আমরা আমাদের এই বাংলাদেশে ন্যায় ইনসাফের, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই আলোচনা সভায় অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সম্মানিত জননেতা সংগ্রামী জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম সহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 16ই ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস। আজ থেকে 54 বছর পূর্বে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা সংগ্রামের সময় যে প্রতিশ্রুতি ছিল জাতির কাছে, আজও সেই প্রতিশ্রুতি পূর্ণ হয় নাই। স্বাধীনতা সংগ্রামে এই দেশের মানুষ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, আজও সেই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই। স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এই দেশ পরিচালনা করেছেন, কেউই
এই জাতির ভাগ্যের পরিবর্তন সাধন করতে পারেননি, বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, জনগণ আগের জায়গায় রয়ে গেছে। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আমরা ওনাকে স্লোগান দিয়ে স্বাগত জানাই, নারায়ে তাকবীর। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম, যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন এ পর্যন্ত 54 বছরে, তারা কেউই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হয়েছে শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের, যার কারণে সর্বশেষ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করেছি, কিন্তু আমরা সেই সংগ্রাম সফল হয়নি। কিন্তু পরবর্তী সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই আন্দোলন কোনো দলের নেতৃত্বে হয় নাই, সে আন্দোলন কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। সে আন্দোলন শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইমরা বিজয়ী হয়েছে বিপুল ভোটে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। সেই আন্দোলনে প্রায় 2000 লোক সে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র ছাত্রী, ক্লাস 3-র ছাত্রী থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরেই প্রতিষ্ঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ছিল নিরপেক্ষ সরকার। এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন, এটা বাংলাদেশের মানুষই এটা বিবেচনা করবেন। আমরা লক্ষ্য করেছি, আমাদের দাবি ছিল ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সকল জায়গা থেকে সরাতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দোসর প্রশাসনের মধ্যে যারা ছিলেন, যারা এই সকল হত্যাকাণ্ডের অংশীদার, এই সমস্ত ব্যক্তিদের অনেকেই এখন বীর দর্পে প্রমোশন হইতেছে। আমরা লক্ষ্য করছি এদের চাকরি তো যায়নি, তাদের তো চিহ্নিত করাই হয় নাই, তাদের বরঞ্চ প্রমোশন হচ্ছে, এবং তারাই এখনও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কয়েকদিন আগে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদিকে যেভাবে হামলা করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে, আজ পর্যন্ত প্রশাসনের লোকেরা জানতেও পারলেন না। তিনি আগের থেকেই আশঙ্কা করছিলেন তার উপর হামলা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, এমনি প্রকাশও করেছেন, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেন নাই। এবং এই হামলা হওয়ার পর আজ পর্যন্ত মূল কিলাররা কেউই গ্রেপ্তার হননি। তাহলে প্রশাসনের কাজটা কি? এভাবে কি ওসমান হাদির মতো জুলাই বিপ্লব বিশুদ্ধ নয়, দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে? না, এটা হইতে পারে না। যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে,
সেই বাংলাদেশের মানুষ আবারও যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলেই কেবলমাত্র এই কিলারদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। আর মানুষই যদি, জনগণই যদি সেই কিলারদের গ্রেপ্তার করে, সরকারের কাজটা কি? সরকারের দায়িত্ব কি? এখন পর্যন্ত গ্রেপ্তার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। যারা এই হত্যাকাণ্ডের পরে আগে কিলারদের চিহ্নিত করতে পারেন নাই, গ্রেপ্তার করতে পারেন নাই, তাদেরও পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু আমরা বহু দেশে দেখেছি ব্যর্থতার দায়ে, এর চাইতে ছোট ব্যর্থতার দায়ে বহু দেশের মন্ত্রীরা পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের দেশে কই কাউকে তো পদত্যাগ করতে দেখলাম না এত বড় ঘটনার পরেও। এজন্য আমি আজকের এই আলোচনার সময় আমি সম্মানিত সাংবাদিক বন্ধু এবং সুধীমণ্ডলী ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর পরিবর্তনের জন্য, খুনিদের বিচারের জন্য, গণহত্যাকারীদের বিচারের জন্য, ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে তাদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হোক আজকের এই বিজয় দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আমি সেই জনপদের লোকদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। অবারিতভাবে আসমান এবং জমিন রহমত বরকত নাজিল করবে। এর মধ্য দিয়ে একটি দেশ উন্নতির দিকে যাবে, সমৃদ্ধির দিকে যাবে, কল্যাণের দিকে যাবে, প্রকৃত ন্যায় ও ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে এই বিজয়ের দিনে, এই মাসে আমরা বাংলাদেশকে একটি কল্যাণধর্মী সমাজে পরিণত করতে চাই। এখানে সর্বস্তরের মানুষের অধিকার আমরা দিতে চাই, আমরা বেকারত্ব মুক্ত করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। আমরা বিভিন্নভাবে যেই সব চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই সব চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই সমাজকে আল্লাহর দ্বীনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, প্রকৃত সোনার বাংলায় এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজকের দিনে সেই অঙ্গীকার আমাদের হতে হবে। সে অঙ্গীকার নিয়ে আমরা বেরোব, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব, সংগঠিত করব। আগামী দিনের সব ধরনের চক্রান্ত বানচাল করে দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীন বাংলাদেশে আমরা রূপান্তরিত করব, গড়ে তুলব। এর কাছে সুন্দরভাবে উপস্থাপিত হয়নি। ইতিহাসকে হাইজ্যাক করা হয়েছে, বিজয় দিবসকে হাইজ্যাক করা হয়েছে। 1971-এর 25শে মার্চ রাতে এদেশের স্বাধীনতা যুদ্ধের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির প্রাক্কালে সেনাপতি আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনানায়কের সাথে চলে গেলেন। আমাদের এই জনগণকে কোথায় রেখে গেলেন, কাদের কাছে রেখে গেলেন, কি বলে গেলেন, ইতিহাসে আমরা সেটা পাই না। ইতিহাসবিদগণ যদি স্বচ্ছভাবে ইতিহাস রচনা করেন, তাহলে আমাদের বিজয় দিবসটা সার্থক হবে। বিজয় দিবস ছিনতাই হয়ে গেছে 16 ডিসেম্বর 1971। সেদিনও বিজয় দিবস ছিনতাই হয়ে গেল। যুদ্ধ করলো আমাদের দেশের দামাল ছেলেরা, নারী পুরুষ, ঘরবাড়ি জ্বলে গেল। 9 মাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলো, ঘরবাড়ি হারা থাকলো। কিন্তু বিজয় দিবসের দিনে 16 ডিসেম্বরে দেখা গেল পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করতেছে, আত্মসমর্পণ করতেছে ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে। তাহলে এখান থেকেও বিজয় দিবস ছিনতাই হয়ে গেল। স্বাধীনতার যুদ্ধ যেভাবে ছিনতাই হয়ে গেল, বিজয় দিবসও ছিনতাই হয়ে গেল। কোথায় আমাদের জেনারেল ওসমানী, কোথায় আমাদের দেশের দামাল ছেলেরা, তাদের নেতৃত্ব, যারা বুকের রক্ত দিয়ে তারা যুদ্ধ করলো 9 মাস, তারা কোথায়? তাহলে পাকিস্তান তো সারেন্ডার করলো,
ভারতের কাছে, তাহলে আমাদের কিসের বিজয় হইল? যার কারণে আমরা বুক ফুলে বুক উঁচিয়ে কখনো কথা বলতে পারিনি, কারণ আমরা তো এক ধরনের এক পরাধীনতা থেকে আর এক পরাধীনতায় পড়েছিলাম। আজকে এত বছর পরে গত জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাবাল ছেলেরা আর একবার রক্ত দিল, আর একবার চোখ দিল, আর একবার পা দিল, হাত দিল, কিন্তু এখানে এসে দেখলাম আমাদের সেই বিজয়টাও ছিনতাই হয়ে যাচ্ছে ভাব। এবং তার শুরুটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। কালকে একটা ধাপ দেখলাম, পরশু আমাদের হাদি যে গুলিবিদ্ধ হলো, এটা তো 5ই আগস্টের বিজয়কে ছিনিয়ে নিল। তাহলে কেন এটা হলো? কেন আমরা যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম, আমাদের ছেলেরা রক্ত দিল, সেই রক্তের পরে আবার কেন রক্ত দিতে হলো? এদেশের স্বাধীন নাগরিকরা কি খালি রক্ত দিয়েই যাবে? আমরা কি কখনো স্বাধীনতার স্বাদ পাবো না? বিজয় কি আমাদের জন্য আসবে না? আমাদের এখন আবার লড়তে হচ্ছে যে জুলাই সনদ 13টা মাস বসে যে কথাগুলো হলো, এখন এসে আবার দেখা যাচ্ছে কাচুর মুচুর করতেছে। কেন ভাই? এটা তো হয়েই আছে। এটা দিতে সমস্যা কি? এটা স্বীকৃতি কথা বলতে সমস্যা কি? কেন এখন আবার হাবট নাবট লাগবে? কেন আমরা এটা নির্বাচনের আগে পারবো না? এই সব কথাগুলো যখন আসে তখন মনে হয় এবারে বিজয় ছিনতাই হয়ে যাবে, এবং তার প্রথম বুলেটটা লেগেছে হাদির উপরে। পরবর্তীতে আরও কি ঘটবে আমরা জানি না। এই জন্য যদি আমাদের বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হয়, এই 5ই আগস্টের বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, ইতিহাস জানতে হবে, ইতিহাস জানাতে হবে, ইতিহাসের চর্চা করতে হবে। জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে সন্নিবেশিত করার ওয়াদা দিয়েই এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে এই জুলাই সনদ যাতে কার্যকরী হয়, সেই দিকেই আমাদের ভোটের মাধ্যমে আমাদের এখানেও আমাদের মতামত দিতে হবে, এবং এই মতামতের মধ্য দিয়ে হয়তো আমরা একটা বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগরীর অবিভক্ত দুঃখিত, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা 10 আসনের নমিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, অপর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা এই ভূখণ্ডটি স্বাধীন পেয়েছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বক্তাদের কাছ থেকে শুনেছেন 54 বছরে কি সমস্ত অপকর্ম হয়েছে, তার কিঞ্চিৎ চিত্র তারা দিয়েছেন। গত কয়েকদিন আগে ওসমান হাদির উপরে হামলা, এটা প্রমাণ করছে দেশের যারা শত্রু, দুশ্মন, ষড়যন্ত্রকারী তারা বসে নেই। তারা নতুন করে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দেশের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেয়ারটেকার সরকার, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাদি একজন ছত্রিশের যোদ্ধা এবং দেশপ্রেমিক একটা নাগরিকদের প্রতিনিধিত্ব করে। অবিলম্বে হাদির উপরে হামলাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিগত দিনে যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, শোষণের শিকার হয়েছি, জাতিরা প্রত্যাশা করেনি। জাতি চেয়েছিল অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক স্বাধীনতা, সাম্য, তার কিছুই পায়নি। বরঞ্চ
আমার দেশের জনগণের টাকাকে লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। দুর্নীতির পাহাড় তৈরি করেছে তারা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাদের এতটাই বেপরোয়া হয়েছে, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যারা অন্যান্য ব্যাংকগুলি কাস্টোডিয়ান, সেই ব্যাংকের গভর্নরও চুরি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং দেশকে রক্ষা করার জন্যে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে, ন্যায় ও সাম্যের সমাজ কায়েম করার জন্যে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শপথ নিতে হবে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে এই দেশের 54,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জায়গাকে আমরা জীবনের রক্ত বিনিময় হলে রক্ষা করব ইনশাআল্লাহ। সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যারা বাংলাদেশের রাজনীতি করছেন, আমি আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে আমরা আসুন ঐক্যবদ্ধ হই, নচেত এর চরম খেসারত সবাইকে দিতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বৈর শাসনের পতন ঘটিয়েছেন, সেই ঐক্যকে আমরা বিভক্তির দিকে নিয়ে যাওয়ার কারণে আবার বাংলাদেশে পতিত স্বৈরাচারের দালালরা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছে। এই অবস্থায় দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, মানবিক বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বিজয়ের স্বাদ যদি আমরা জনগণকে দিতে চাই, তাহলে আল্লাহ তাআলার সেই বাণীর দিকে ফিরে যেতে হবে, যেখানে আল্লাহ তাআলা বিজয়ের স্বাদ কিভাবে আস্বাদন করবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি সৎ হয়, মুত্তাকি হয়, খোদাভীরু হয়, জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন হয়, দুর্নীতি মুক্ত হতে পারে, খুন খারাপি, অন্যায়, জুলুম, লুটপাট থেকে বেরিয়ে আসতে পারে, তাহলেই তারা প্রকৃত ঈমানদার, তাহলেই তারা হবে সৎ লোক, মুত্তাকি লোক। এই ধরনের মুত্তাকি লোক যদি কোনো সমাজে, শাসকদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে তৈরি হতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে। আমি সেই জনপদের লোকদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। অবারিতভাবে আসমান এবং জমিন রহমত বরকত নাজিল করবে। এর মধ্য দিয়ে একটি দেশ উন্নতির দিকে যাবে, সমৃদ্ধির দিকে যাবে, কল্যাণের দিকে যাবে, প্রকৃত ন্যায় ও ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে, এই বিজয়ের দিনে, এই মাসে আমরা বাংলাদেশকে একটি কল্যাণধর্মী সমাজে পরিণত করতে চাই। এখানে সর্বস্তরের মানুষের অধিকার আমরা দিতে চাই, আমরা বেকারত্ব মুক্ত করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। আমরা বিভিন্নভাবে যেই সব চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই সব চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই সমাজকে আল্লাহর দ্বীনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, প্রকৃত সোনার বাংলায় এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজকের দিনে সেই অঙ্গীকার আমাদের হতে হবে। সে অঙ্গীকার নিয়ে আমরা বেরোবো, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব, সংগঠিত করব। আগামী দিনের সব ধরনের চক্রান্ত বানচাল করে দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীন বাংলাদেশে আমরা রূপান্তরিত করব, গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন। তুলে আনতে, স্মরণীয় করে রাখতে, কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত, আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
এই আন্দোলনে যে সমস্ত যুবকরা যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায়নি, যে তরুণরা প্রাণ চঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল, যে আনাসরা মাকে চিঠি লিখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল, সেই রকমই একজন দুর্বার তরুণ, আন্দোলন এবং বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র, ইনকালাব মঞ্চের মুখপাত্র, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কিত, শুধু শঙ্কিত নই, দারুণভাবে শঙ্কিত। আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আল্লাহ তাআলা তার কপালে কিসমতে ভাগ্যে কি লিখে রেখেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন। তুলিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ বলেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি। এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তাআলা তার কুদরতের হাত হাদির দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে ফিরিয়ে দিন। প্রসঙ্গক্রমে এখানে বলতে হয়, তার উপরে এই বেদনাদায়ক কাপুরুষিত এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্যে আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে, দুইটার যে কোনো একটা হবে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই। সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থা, এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়। কেন বারবার এই জাতির জীবন দিবে? কেন রক্তের হুলি খেলা হবে? আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ,
যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষিত হামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নূতন করে জীবন দিবে ইনশাআল্লাহ। অতএব সাবধান। যদি ভালো হয়ে যাও ভালো, যদি ভালো না হও তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা এটাও চাই না যে আমাদের জাতির উপর বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক। এইটা আমরা বরদাস্ত করব না। 54 বছর আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, অবিচার নয় সকলের জন্য সুবিচার, বেকারত্ব নয় হাতে হাতে কাজ। এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। জাতি, এই পুড় খাওয়া জাতি 54 বছর তারা বিভিন্ন শাসন দেখেছে। এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরানা সেই কাসুন দিয়ে জাতি আর দেখতে চায় না। এগুলাকে পায়ের তলায় ফেলে দু পায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি। আগামীতেও গড়ে বাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না। বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। ফেসিবাদের সাথে অনেকেই আপোষ করেছেন, বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন। জামাতকেও আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন, কিন্তু আপোষের প্রস্তাবনাকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব, যার কাছেই পাব তাকে আমরা জড়িয়ে ধরব। আজ জাতি বৃহত্তর লক্ষ্যের দিকে আগাচ্ছে। গরম ভাতে বিড়াল খুশি হয় না, কারণ বিড়ালের মুখ পুড়ে। জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে, তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে
যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নূতনভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন, তারা সেই পুরানা পছা আমলে ফিরিয়ে নিতে চান। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন, আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি না থাকেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সম্মানিত বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ। আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলোর সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ। বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্নার আমরা শুনতে চাই না। মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের তরুণরা যেন বলতে পারে, আমরা আর হাত পাতা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য আমাদের কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন, আমরা যদি নির্বাচিত হই, অর্থাৎ তারা যদি নির্বাচিত হন, তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো, আসো। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখুন, এই জাতিকে নূতন করে কিছু দিন। আমাদের আশা হতো আমাদের বুক ভাঙা জাতিকে, আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই। শর্ত মাত্র 3টা। আমি প্রথমে 2টা বলেছিলাম, তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ। নাম্বার 1, যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে, তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন, অংশগ্রহণকারী হবেন। এই 3 বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না আগামী দিন আল্লাহ তাআলা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ মহান সৃষ্টি জগতের সব কিছুর বাদশাহী আমার, আমি আল্লাহ। এরপরে সেই আল্লাহ তাআলা বলছেন, তবে দুনিয়ার শৃঙ্খলার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি। ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট মুলুকিয়ত দিয়ে থাকি, কর্তৃত্ব দিয়ে থাকি, শাসন ক্ষমতা দিয়ে থাকি। আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই, সমাজের শৃঙ্খলার জন্য দেই, শান্তির জন্য দেই। তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত, তানজিউল মুলকা মিম্মান তাশা।
তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম। 24-এর 7 জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম। অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই। সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24-25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম, মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকায়েই থাকবো। আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা এর দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব 71কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে 24কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আজীবন ইনশাআল্লাহ। 24-এর বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছেন। এখন এই জাতির কাছে আমানত, রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলকানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবহু এগুলো প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই। এ কাজ করবেন না। আপনাদের 2-1 জনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাট পিস নয়, ভালো লাগলে পুরোটা, না লাগলে আউট, সারাটা আউট, ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করব না আপনাদের, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না,
বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না, এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ, আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই 2 সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়। 2 চোখ দিয়ে দেখতে হবে, 1 চোখ দিয়ে নয়, যাতে ইনসাফ কায়েম হয়। যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা, সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়, আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায়, তবু আমাদের সমর্থন পাবেন, কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার 2টা পার্ট, একটা হচ্ছে নিউজ, আরেকটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেইটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে, আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে, জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে, তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম, মোকাবেলা করব না, তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব। হাও চুমু দিয়ে বলবো, আপনারা আমাদের সময় সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে, সকলে সমাজ সহ আমাদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতাকেও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আমিরে জামায়াতের নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি। আমরা 1971 সালের 16 ডিসেম্বর আমরা আমাদের বাংলাদেশকে আমরা অর্জন করেছিলাম। আমরা সেদিন বিজয় অর্জন করেছিলাম এবং সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 9 মাসের আন্দোলন সংগ্রামের পরে আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছিলাম, যার নাম বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 54 বছরেও আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটি আমরা অর্জন করতে পারিনি। স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সভা সমাবেশের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের ন্যায্য অধিকার থেকে শুরু করে ন্যায় বিচার পাওয়ার অধিকার, এই সমস্ত অধিকার থেকে দেশের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। স্বাধীনতা অর্জনের পর, বিজয় অর্জনের পর
একটা দেশের সবচাইতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সবচাইতে বড় শক্তি হচ্ছে সার্বভৌম শক্তি। দুর্ভাগ্যজনক হলো সত্য, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিল। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম তরুণদের নেতৃত্বে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি নাই, বরং এই দিনে আমাদের হারিয়ে যাওয়া যে সার্বভৌম শক্তি সেটিকে আমরা ফিরে পেয়েছিলাম। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, আত্মনির্ভরশীল, মানবিক, ন্যায় এবং ইনসাফের একটি বসবাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনে প্রকৃত অর্থে আমরা আমাদের বিজয়ের স্বাদ আমরা অর্জন করতে চাই, লাভ করতে চাই। আগামী দিনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। এরপরও সরকার কার পরামর্শে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার, জুলাই সনদকে মূল্যহীন করার একটি চক্র